নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা ধারাবাহিকভাবে শুনছেন প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অনুবর্তন, আজের দ্বিতীয় পর্ব। যদুবাবুর আজ মোটে বিশ্রামের অবকাশ নেই। ঘণ্টার পর ঘণ্টা ধরে খাটুনি চলছে। দুজন শিক্ষক আসেননি, তাঁদের ঘণ্টাতেও খাটতে হয়েছে। একটা ঘণ্টার শেষে মিনিট 15 সময় চুরি করে যদুবাবু তেতলায় শিক্ষকদের বিশ্রাম কক্ষে ঢুকলেন। উদ্দেশ্য ধূমপান করা। গিয়ে দেখলেন হেডপণ্ডিত ও ক্ষেত্রবাবু বসে আছেন। তেতলার এই ঘরটি বেশ ভালো। বড় বড় জানলা চারিদিকে, চওড়া ছাদ। ছাদে দাঁড়ালেই সেন্ট পলের চূড়া, জেনারেল পোস্ট অফিসের গম্বুজ, হাইকোর্টের চূড়া, ভিক্টোরিয়া হাউস প্রভৃতি তো দেখা যায়ই। বিশাল মহাসমুদ্রের মতো কলকাতা নগরী অসংখ্য ঘরবাড়ির ঢেউ তুলে এই ক্ষুদ্র স্কুল বাড়িকে যেন চারধার থেকে ঘিরে রেখেছে মনে হয়। নিচে ওয়েলেসলি স্ট্রিট দিয়ে অগণিত জনস্রোত ও গাড়ি ঘোড়ার ভিড়, ট্রামের ঘণ্টার ধ্বনি, ফিরিওয়ালার হাঁক। বিচিত্র ও বৃহৎ জীবনযাত্রার রহস্যে সমগ্র শহর আপনাতে আপনি হারা। থমথমে দুপুরে যদুবাবু মাঝে মাঝে বিড়ি খেতে খেতে শিক্ষকদের ঘরের জানলা দিয়ে চেয়ে দেখেন। ক্ষেত্রবাবু বললেন, কি যদুদা, বিশ্রাম নাকি? না ভাই, পরিশ্রম। একটা বিড়ি খেয়ে যাই। আমাকেও একটা দেবেন। হেড পণ্ডিতের দিকে চেয়ে যদুবাবু বললেন, এই কাল একটা ছুটি করিয়ে দাও না দাদা সাহেবের কাছ থেকে, কাল ঘণ্টা কর্ণ পুজো। হেড পণ্ডিত হেসে বললেন, ঘণ্টা কর্ণ পুজোর আবার ছুটি? তাই কখনো দেয়? কেন দেবে না? তুমি বুঝিয়ে বলো, তুমিই তো ছুটির মালিক। না না, সে দেবে না। আরে বলেই দেখো না দাদা, বলো গিয়ে হিন্দুর একটা মস্ত বড় পরব। ভালো, তোমাদের কথায় অনেক কিছুই বললুম। তোমরা শিখিয়ে দিলে যে রামনবমী আর পুজো প্রায় সমান দরের পরব। রাস, দোল, ষষ্ঠী পুজো, মা কাল পুজো, তোমরা কিছুই বাদ দিলে না। আবার ঘণ্টা কর্ণ পুজোর জন্য ছুটি চাই, কি বলে? আরে যাও যাও, বলে এসো, তুমি বললেই হয়। ক্ষেত্রবাবু ছাদের একধারে চেয়ে বলে উঠলেন, এই ওহে, এই খুকির বর কাল এসে গেছে। যদুবাবু ও হেড পণ্ডিত একসঙ্গে বলে উঠলেন, এই সত্যি এসে গেছে? হ্যাঁ, ওই দেখুন না, বসে আছে। যাক, বাঁচা গেল। আহা, মেয়েটা বড্ড কষ্ট পাচ্ছিল। এই উঁচু তেতলার ছাদের ঘরে বসে চারপাশের অনেক বাড়ির জীবনযাত্রার সঙ্গে এদের প্রত্যক্ষ পরিচয়। বাড়ির মালিকের নামধাম পর্যন্ত জানা নেই, অথচ ক্ষেত্রবাবু জানেন ওই হলদে রঙের তেতলা বাড়িটার বড় ছেলে গত কার্তিক মাসে মারা গেল। বেশ কোট প্যান্ট পরে কোথায় যেন চাকরি করত। বাড়ির গিন্নির আছাড়ি বিছাড়ি মর্মভেদী কান্না। টিফিনের অবকাশে এখানে বসে দেখে ক্ষেত্রবাবুর ও জ্যোতির্বিনোদ মশাইয়ের চোখে জল এসেছিল। এই যে খুকির বর এলো, এরা জানেন 16-17 বছরের সুন্দরী কিশোরী বাড়ির ওই জানলাটিতে আনমনে বসে পথের দিকে চেয়ে থাকত। আপন মনে চোখের জল ফেলত। জ্যোতির্বিনোদ মশাই এই ঘরেই থাকেন। তিনি বলেন, রাত্রে ছাদে মেয়েটি পায়চারি করে বেড়াত। একবার কেউ কোনো দিকে নেই দেখে ছাদে উপুর হয়ে প্রণাম করে কি যেন সব মনে মনে মানত করত। মেয়েটি যে অসুখী সকলেই বুঝতেন। মেয়েটি বিবাহিতা, অথচ আজ 1 বছরের মধ্যে তার স্বামীকে দেখা যায়নি। কাজেই আন্দাজ করেছিলেন স্বামীর অদর্শনই মেয়েটির মনোদুঃখের কারণ। কি জাত, কি নাম, তা কেউই জানেন না। অথচ এই অনাত্মীয়া অজ্ঞাত কুলশীলা কিশোরীর দুঃখে প্রৌঢ় শিক্ষকদের মন সহানুভূতিতে ভরেছিল। যদিও অল্পবয়স্ক 2-1 শিক্ষক এদের অসাক্ষাতে কিশোরীকে লক্ষ্য করে এমন সব কথা বলতো যা শোভনতার সীমা অতিক্রম করে।
মাঝে মাঝে জ্যোতির্বিনোদ মশাই বলতেন, আহা, কাল রাত্রে খুকি বড্ড কেঁদেছে একা একা ছাদে। হেড পণ্ডিত বলতেন, ভাই বড় তো মুশকিল দেখছি, কি হয়েছে ওর বরের, কোথায় গেল? কেউই কিছু জানেন না, অথচ মেয়েটির সুখ দুঃখ তারা নিজের করে নিয়েছেন। আজ এরা সত্যিই খুশি খুকির বর এসেছে, বিশেষ করে হেড পণ্ডিত ও ক্ষেত্রবাবু। হেড পণ্ডিতের মেয়ে রাধারানী প্রায় এই কিশোরীর সমবয়সী। আজ 1 বছর হলো মারা গিয়েছে টাইফয়েড রোগে। মেয়েটির দিকে চাইলেই নিজের মেয়ের কথা মনে পড়ে। বাপের অমন সেবা রাধারানীর মতো কেউ করতে পারত না। স্কুলের খাটুনির পরে বিকালে বাড়ি ফিরলে দেখতেন রাধা তার জন্য হাত পা ধোয়ার জল ঠিক করে রেখেছে। হাত পা ধোয়া হলেই একটু জল খাবার এনে দেবে, পাখা নিয়ে বাতাস করবে, কাছে বসে কত গল্প করবে, ঠিক যেন পাকা গিন্নি। তার একমাত্র দোষ ছিল বায়োস্কোপ দেখবার অত্যধিক নেশা। প্রায়ই বলতো, বাবা আজ কিন্তু। না মা, এই সেদিন দেখলি, আজ আবার কি? তুমি বাবা জানো না কি সুন্দর ছবি হচ্ছে আমাদের এই চিত্রবাণীতে, সবাই দেখে এসে ভালো বলেছে বাবা। রোজ রোজ ছবি দেখতে গেলে চলে মা? ক টাকা মাইনে পাই? তা হোক বাবা, মোটে তো 9 আনা পয়সা। 9 আনা 1.5 টাকা। তোর গর্ভধারিণী যাবে না? মা কোথাও যেতে চায় না, তুমি আর আমি। হেড পণ্ডিত ভাবতেন মেয়েটি তাকে ফতুর করবে। বায়োস্কোপের খরচ কত যোগাবেন তিনি এই সামান্য 30 টাকা বেতনের মাস্টারি করে? উফ, কি ভালোই বাসত সে ছবি দেখতে। ছবি দেখলে পাগল হয়ে যেত। বাড়ি ফিরে 3 দিন ধরে তার মুখে অন্য কথা থাকতো না, ছবির কথা ছাড়া। কোথায় আর চলে গেল? আজকাল 2-1খানা ভালো বাংলা ছবি হচ্ছে, ছবিতে কথাও কইছে, এসব দেখতে পেল না মেয়ে। বায়োস্কোপের খরচ থেকে তাকে একেবারে মুক্তি দিয়ে গেছে। যদুবাবু বললেন, তা যাও এবেলা দাদা ছুটিটার জন্যে, তুমি গিয়ে বললেই হয়ে যাবে। এদের অনুরোধে হেড পণ্ডিত ভয়ে ভয়ে গিয়ে হেডমাস্টারের আপিসে ঢুকে টেবিলের সামনে দাঁড়ালেন। ক্লার্কওয়েল সাহেব কি লিখছিলেন, মুখ তুলে বললেন, হোয়াট পণ্ডিত, শিওরলি ইট ইজ নট আ হলিডে ইউ হ্যাভ কাম টু আস্ক ফর? হেড পণ্ডিত বললেন, কাল ওই ঘণ্টা কর্ণ পুজো স্যার। হোয়াট ইজ দ্যাট? ঘণ্টা? ঘণ্টা কর্ণ, হিন্দুর এত বড় পর্ব আর নেই। আউ ইউ নটি ফেলো, তুমি প্রত্যেকবারই এমন কথা বলো। না স্যার, পাঁজিতে লেকে। ওয়েল, আই আন্ডারস্ট্যান্ড ইট। হবে না। কি পুজো বললে? ওতে ছুটি হবে না। হেড পণ্ডিত বুঝলেন তার কাজ হয়ে গিয়েছে। সাহেব প্রত্যেকবারই ওরকম বলেন। শেষ ঘন্টায় দেখা যাবে স্কুলের চাকর সার্কুলার বই নিয়ে ক্লাসে ক্লাসে ঘুরছে। হেড পণ্ডিত ফিরে এলে মাস্টারেরা তাঁকে ঘিরে ধরল। ক্ষেত্রবাবু জিজ্ঞাসা করলেন, কি হলো দাদা? যদুবাবু বললেন, কার্যসিদ্ধি। দাঁড়াও দাঁড়াও, হাঁপ এড়িয়ে নি। সাহেব বললে হবে না। হবে না বলেছে তো? তাহলে হয়ে গিয়েছে, বাঁচা গেল দাদা। মল মাস যাচ্ছিল, তবু ঘণ্টা কর্ণের দোহাই দিয়ে। এখনো অত হাসি খুশির কারণ নেই। যদি পাশের স্কুলে জিজ্ঞেস করতে পাঠায় তবেই সব ফাঁক। আমি বলেছি হিন্দুর অত বড় পর্ব আর নেই। এখন যদি অন্য স্কুলে জানতে পাঠায়। ছোকরা উমাপদবাবু বললেন, যদি তারাও ঘণ্টাকর্ণ পুজোর ছুটি দেয়? হেড পণ্ডিত হেসে বললেন, ঘণ্টাকর্ণ পুজোর ছুটি কে দেবে, রামও? কিন্তু সাহেবের ধাত সবাই জানে। শেষ ঘণ্টা পর্যন্ত মাস্টারের দল দুরু দুরু বক্ষে অপেক্ষা করবার পর সকলেই দেখল স্কুলের চাকর ছুটির সার্কুলার নিয়ে ক্লাসে ক্লাসে দৌড়োদৌড়ি করছে। যদুবাবুর ক্লাস সিঁড়ির পাশেই। তিনি বললেন, কিরে, কি ওখানে? চাকর একগাল হেসে বলল, কাল ছুটি আছে, সার্কুলার বেরিয়েছে।
সত্যি নাকি? দেখি নিয়ে আয় এদিকে। চোখকে বিশ্বাস করা শক্ত, কিন্তু সত্যিই বের হয়েছে। দ্য স্কুল উইল রিমেন ক্লোজ টুমারো, দ্য 9th ইনস্ট্যান্ট, ফর দ্য গ্রেট হিন্দু ফেস্টিভ্যাল ঘণ্টাকর্ণ পূজা। কিছুক্ষণ পরে ছুটির ঘণ্টা বাজবার সঙ্গে সঙ্গে ছেলের দল মহা কলরব করে বেরিয়ে গেল। যদুবাবুকে ডেকে হেডমাস্টার বললেন, আপনি আর ক্ষেত্রবাবু 4th ক্লাসের ছেলেদের মিউজিয়াম আর জুতে বেড়াতে নিয়ে যেতে পারবেন? খুব স্যার। দেখবেন যেন ট্রাম থেকে পড়ে না যায়, একটু সাবধানে নিয়ে যাবেন। আর এই টাকা, আনুষঙ্গিক খরচ আর ছেলেদের টিফিন, ছেলেদের বেশ করে বুঝিয়ে দেবেন, সব দেখাবেন। যদুবাবু স্কুলের সামনের বারান্দাতে গিয়ে দাঁড়ালেন। ছেলেরা 2 সারিতে দাঁড়ালো হেডমাস্টারের বেতের ভয়। ড্রিল মাস্টারের আদেশ অনুযায়ী তারা মার্চ করে চলল। কিন্তু খুব বেশিক্ষণের জন্য নয়, রাস্তার মোড়ে এসে তারা আবার দাঁড়িয়ে গেল। যদুবাবু অনেক পেছনে ছিলেন, ছেলেদের সঙ্গে সমান তালে আসবার বয়স তার নেই। ক্ষেত্রবাবু আরেকটু এগিয়েছিলেন। তিনি দৌড়ে গিয়ে বললেন, এই দাঁড়ালি কেন রে? আমরা ট্রামে যাব স্যার। ট্রামের পয়সা কাছে আছে সব? 2-1 বড় লোকের ছেলে সাহস সঞ্চয় করে বলল, স্কুল থেকে পয়সা দেয়নি স্যার। কই না, আমার কাছে তো দেয়নি। যদুবাবুর কাছে আছে কিনা জানি না, দাঁড়াও দেখি। ইতিমধ্যে যদুবাবু এসে এদের কাছে পৌঁছলেন। কি ব্যাপার, দাঁড়িয়েছে কেন? এই আপনার কাছে ট্রামের ভাড়া দিয়েছেন হেডমাস্টার? হ্যাঁ, কিন্তু সে চৌরঙ্গি মোড় থেকে, এখানে চড়লে পয়সা একটু ডুবে না। আপনি ওদের নিয়ে যান, আমি আর হাঁটতে পারছি না, ট্রামে যাই। তবে আমিও ট্রামে যাই, ওরা হেঁটে যাক। সেই ব্যবস্থাই হলো। যদুবাবু ও ক্ষেত্রবাবু ট্রামে চৌরঙ্গির মোড়ে এসে ছেলেদের জন্য অপেক্ষা করলেন। ক্ষেত্রবাবু বললেন, আমি কিন্তু কালীঘাট যাচ্ছি, আমার বন্ধুর বাড়ি, আমি জুতে যাব না। ক্ষেত্রবাবু কালীঘাটের ট্রামে উঠে পড়লেন। যদুবাবু দল বল সমেত এদিকের গাড়িতে উঠলেন। খিদিরপুরের ট্রাম থেকে নেমে ছেলেরা হৈ হৈ করে জুয়ের দিকে ছুটল। যদুবাবু জু অনেকবার দেখেছেন, তিনি কি ছেলেদের দলে মিশে হৈ হৈ করবেন এখন? একটা গাছের তলায় বসলেন। পড়ে দেখলেন গাছের নাম পুত্রঞ্জির রক্সবার্জি, জীব পুত্রিকা বৃক্ষ। এই বৃক্ষের ফলের বীজ মৃতবৎসা নারীর গলায় পরিয়ে দিলে ছেলে হয়ে মরে না। তাঁর স্ত্রীও মৃতবৎসা, এখন ফল নিয়ে গেলে কেমন হয়? বয়স অনেক হয়ে গিয়েছে, বোধহয় সুবিধা হবে না। কি চমৎকার ওই ছেলেটা, প্রজ্ঞাব্রত, যেমন নাম তেমনই দেখতে। ছেলে যদি হতে হয় প্রজ্ঞাব্রতের মতো। একটি ছেলের দল সামনে দিয়ে যাচ্ছিল, তাকে দেখে বলল, স্যার আমাদের একটু দেখাবেন? কি দেখাবো? স্যার অনেক পাখি জানোয়ারের নাম লেখা আছে, বুঝতে পারছি না, একটু আসুন না স্যার। হ্যাঁ, আর আমার এখন ওঠবার শক্তি নেই, তোরা নিজেরা গিয়ে দেখগে যা। প্রজ্ঞাব্রত কোথায় রে? অন্যদিকে গিয়েছে স্যার, দেখছি না, যাই তবে স্যার। যদুবাবু আপন মনে বসে বসে হিসাব করলেন। সাহেব ছেলেদের টিফিনের জন্য 5 টাকা দিয়েছে। ছেলে মোট 30 জন। ছেলে পিছু 2 টুকরো রুটি আর একটু মাখন দিলে টাকা 1.5-2 খরচ, বাকি টাকা পকেটস্থ করা যাবে। নগদে 2.5 টাকা লাভ। ফেরবার পথে ছেলের দল অনেকে সরে পড়ল এদিক ওদিক। কেউ গেল ময়দানে হকি খেলা দেখতে, কেউ কাছাকাছি অঞ্চলে কোনো মাসি পিসির বাড়ি গিয়ে উঠল। যদুবাবু মনে মনে হিসাব করে দেখলেন 1.5 টাকার মধ্যে বাকি ছেলেদের রুটি মাখন ভালো করেই চলবে। নিউ মার্কেট থেকে নিজেই 3খানা বড় রুটি ও কিছু মাখন কিনলেন। মিউজিয়াম থেকে বেরিয়ে মাঠে বসিয়ে ছেলেদের খাইয়ে দিলেন। ছেলেরা পাছে আবার ট্রামের পয়সা চেয়ে বসে, এই ছিল যদুবাবুর ভয়। কিন্তু ছেলেরা বিকালবেলা মুক্তির আনন্দে কে কোথায় চলে গেল। ছেলেরা অত হিসাব বোঝে না। হেডমাস্টার ট্রামের পয়সা দিয়েছিলেন কি না সে কৈফিয়ত কেউ নিল না। যদুবাবু একা বাসার দিকে চলতে চলতে সতৃষ্ণ নয়নে ধর্মতলার মোড়ে গ্লোব রেস্টুরেন্টের দিকে চাইলেন।
চপ কাটলেট ভাজার সুরুচি ঘ্রাণ ফুটপাথের দক্ষিণ হাওয়াকে মাতিয়েছে। পকেটে নগদ 2.5 টাকা উপরি পাওনা। বাড়ির একঘেয়ে সেই ডাঁটা চচ্চড়ি আর কুমড়ো ভাজা খেতে খেতে যৌবন চলে গেল। যদি পেটে ভালো করে না খেলাম তবে চাকরি করা কি জন্য? চোখ বুঝলে সব অন্ধকার। ছেলে নেই, পিলে নেই, কার জন্য খেটে মরা? রেস্টুরেন্টে ঢুকে 2খানা ফাউল কাটলেট, 2খানা চপ, 1 প্লেট কোরমা, 2খানা ঢাকাই পরোটা অর্ডার দিয়ে যদুবাবু মহা খুশির সঙ্গে আপন মনে উদরসাৎ করছেন। এমন সময় ফুটপাত দিয়ে প্রজ্ঞাব্রতকে যেতে দেখে ডাকলেন, ও প্রজ্ঞা, ওরে শোন শোন। প্রজ্ঞাব্রত হকি খেলা দেখে বাড়ি যাচ্ছিল। উঁকি মেরে বলল, স্যার আপনি এখানে? শোন শোন, বস, খাবি? না স্যার, আপনি খান। কেন, বস না, আয়। এই বয়, 2খানা চপ আর 2খানা কাটলেট দাও তো। প্রজ্ঞাব্রত 2-1বার মৃদু প্রতিবাদ করে খেতে বসল। যদুবাবু তাকে জোর করে এটা ওটা আরও খাওয়ালেন। যাবার সময় তাকে বললেন, একটা সিগারেট কিনে আনতো, এই নে পয়সা। সিগারেট ধরানো হলে দুজনে কিছুক্ষণ ধর্মতলা ধরে চললেন। একটা গ্যাস পোস্টের নিচে এসে যদুবাবু বললেন, হ্যাঁ রে, তুই চাঁদা দিয়েছিলি? কিসের স্যার? ওই আজ জুতে আসবার জন্য। হ্যাঁ স্যার, 4 আনা। যদুবাবু একটা সিকি বের করে প্রজ্ঞাব্রতের হাতে দিয়ে বললেন, এই নে, নিয়ে যা, কাউকে বলিসনি। প্রজ্ঞাব্রত বিস্মিত হয়ে বলল, ও কি স্যার, জু দেখলাম, ট্রামে গেলাম, রুটি মাখন খাওয়ালেন তখন। তুই নিয়ে যা না, তোর অত কথার দরকার কি? কাউকে বলবি নে। না স্যার, আমি নেব না। নে বলছি, ফাজলামো করিস নে, নিয়ে নে। প্রজ্ঞাব্রত আর দ্বিরুক্তি না করে হাত পেতে সিকিটি নিল। আমার এই গলি স্যার, যাই আমি? চল না, আমায় একটু এগিয়ে দিবি, বেশ লাগে তোর সঙ্গে যেতে। প্রজ্ঞাব্রত অনিচ্ছার সঙ্গে আরও কিছু দূরে গিয়ে ওয়েলিংটন স্ট্রিটের মোড়ে এসে বলল, যান স্যার, আমি আর যাব না। পরদিন যদুবাবু হেডমাস্টারের কাছে 8 টাকা 10 আনার একটা বিল দাখিল করে বিনীতভাবে জানালেন, 10 আনা বেশি খরচ হয়ে গেছে, ট্রাম ভাড়া, ছেলেদের খাওয়ানো, আনুষঙ্গিক খরচ। হেডমাস্টার বললেন, ওয়েল, এই নাও 10 আনা। ছেলেরা কিন্তু ক্লাসে বলাবলি করতে লাগলো যদুবাবু তাদের কিছুই খাওয়াননি। হেডমাস্টার কত টাকা যদুবাবুকে হাতে দিয়েছেন কেউ কেউ তারও অনুসন্ধান করবার চেষ্টা করতে ছাড়ল না। প্রজ্ঞাব্রত সকলকে বলল, যদুবাবু গ্লোব রেস্টুরেন্টে বসে মনের সাধে চপ কাটলেট খাচ্ছিলেন, সে পথ দিয়ে যাবার সময় দেখেছে। তাকে যে খাইয়েছেন সে কথা প্রকাশ করল না। যদুবাবু 4th ক্লাসে 3য় ঘন্টায় পড়াতে গিয়ে দেখলেন ব্ল্যাকবোর্ডে লেখা রয়েছে, গ্লোব রেস্টুরেন্ট, চপ 1 আনা, মুরগির কাটলেট 10 পয়সা। জু থেকে ফিরবার পথে সকলে খেয়ে যান। যদুবাবু দেখেও দেখলেন না। টিফিনের ঘন্টায় প্রজ্ঞাব্রতকে আড়ালে ডেকে বললেন, ওসব কে লিখেছে বোর্ডে? তুই কিছু বলেছিস? সে বলল, না স্যার, আমি কাউকে বলিনি। আর কেউ দেখেছিল আমাকে, বললে কেউ? তাও স্যার আমি জানি না। মিস্টার আলমের চোখে লেখাটি পড়ল টিফিনের পরের ঘন্টায়। মিস্টার আলম কূটবুদ্ধি সম্পন্ন লোক, জিজ্ঞাসা করল, এসব কি? ছেলেরা পরস্পর গা টেপাটেপি করল। 2-1জন বইয়ের আড়ালে মুখ লুকিয়ে হাসল। কি বলো না মনিটর? একজন লম্বা ছেলে উঠে বলল, কি স্যার? কে লিখেছে? দেখিনি স্যার। কাল তোরা জুতে গিয়েছিলি কার সঙ্গে? যদুবাবু ও ক্ষেত্রবাবুর সঙ্গে গিয়েছিলাম, তবে ক্ষেত্রবাবু কালীঘাট চলে গেলেন, যদুবাবু ছিলেন। মিস্টার আলম জেরা করে সংগ্রহ করলেন তারা কি খেয়েছিল, কতদূর ট্রামে গিয়েছিল ইত্যাদি। হেডমাস্টারকে এসে বললেন, কালকে টাকা দিয়েছিলেন স্যার যদুবাবুকে? ছেলেরা তো 2 টুকরো রুটি আর মাখন খেয়েছে। যাওয়ার সময় একবারই ট্রামে গিয়েছিল,
আর এসেছিল মিউজিয়াম পর্যন্ত, আর কোনো খরচ হয়নি। 3 টাকা ট্রাম ভাড়া আর 5 টাকা টিফিন। যদুবাবু 8 টাকা 10 আনার বিল দিয়েছে। স্যার, আপনি অনুসন্ধানের ভার যদি আমার ওপর দেন, আমি প্রমাণ করব যদুবাবু স্কুলের টাকা চুরি করেছেন। উনি নিজে ফেরবার পথে চপ কাটলেট খেয়েছেন দোকানে বসে, 4th ক্লাসের প্রজ্ঞাব্রত দেখেছে। সে আপনার কাছে সব বলতে রাজি হয়েছে। ডেকে নিয়ে আসি তাকে, যদি বলেন। যদুবাবু শিক্ষকদের উপযুক্ত কাজ করেননি, ছেলেদের খাওয়াননি, অথচ স্কুলে বাড়তি বিল দিয়েছেন। এ একটা গুরুতর অপরাধ। আমার ধারণা উনি এরকম আরও কয়েকবার করেছেন। জুতে ছেলেদের নিয়ে যাওয়ার সময় তাই উনি সকলের আগে পা বাড়ান। ব্ল্যাকবোর্ডে ছেলেরা যা তা লিখছে ওর নামে। হেডমাস্টার হেসে বললেন, লেট গো মিস্টার আলম, এ বিষয়ে আর কিছু উত্থাপন করবেন না। হাজার হলেও আমাদেরই একজন টিচার, সহকর্মী। ছেড়ে দিন ও কথা। আই ডোন্ট গ্রাস দ্য পুয়ার ফেলো এ কাটলেট অর টু। গ্রীষ্মের ছুটির আর দেরি নেই। অন্য সব স্কুলে মর্নিং স্কুল আরম্ভ হয়ে গেছে, কিন্তু এই স্কুলে হেডমাস্টারের কাছে বহু দরবার করা সত্ত্বেও আজও মর্নিং স্কুল হয়নি। হেডমাস্টারের ধারণা, মর্নিং স্কুল হলে লেখাপড়া ভালো হয় না ছেলেদের। ক্লাসে ক্লাসে পাখা আছে, মর্নিং স্কুলের কি দরকার? ডেপুটেশনের পর ডেপুটেশন হেডমাস্টারের আপিসে গিয়ে ব্যর্থ কাম হয়ে ফিরল। অবশেষে সকলে মিস্টার আলমকে গিয়ে ধরল। হেড পণ্ডিত বললেন, যান মিস্টার আলম, বুঝিয়ে বলুন একবারটি। আলমের দ্বারা স্কুলের ক্ষতিজনক কোনো কার্য হওয়া সম্ভব নয়, তিনি জানালেন। অবশেষে অন্য সব মাস্টার জোট পাকিয়ে হেডমাস্টারের আপিসে গেলেন। ক্লার্কওয়েল একগুঁয়ে প্রকৃতির মানুষ, যা ধরেছেন তা নড়চড় হবার জো নেই। কারো কথায় কর্ণপাতও করলেন না। বরং ফল হলো, যেসব মাস্টার দরবার করতে গিয়েছিলেন তাদের উপর নানা রকম বেশি খাটুনির চাপ পড়ল। ছুটির পর প্রায়ই স্কুল থেকে মাস্টারদের চলে যাবার উপায় থাকতো না। প্রশ্নপত্র লিথো করতে হবে, ক্লাসের ট্রান্সলেশন দেখে ভুল ভ্রান্তি শুদ্ধ করে তার হেডমাস্টারের টেবিলে পেশ করতে হবে। হেডমাস্টার দেখবেন ঠিকমতো খাতা দেখা হয়েছে কিনা। আজ হুকুম হলো, প্রত্যেক শিক্ষক প্রতিদিন প্রত্যেক ক্লাসে কি পড়াবেন তা নোট করবেন। সেই নোট আবার সাহেবের কাছে দাখিল করতে হবে। হেডমাস্টার বললেন, স্কুলে পাকা আছে, মর্নিং স্কুল কি জন্য? যেসব মাস্টারের না পোষাবে তিনি চলে যেতে পারেন। মাই গেট ইজ ওপেন। গলদঘর্ম হয়ে মাস্টারেরা আর দিন চারেক স্কুল করলেন। তারপর একদিন অপ্রত্যাশিতভাবে হঠাৎ সার্কুলার বের হলো, কাল থেকেই মর্নিং স্কুল। ক্লার্কওয়েলের সব কাজই ওই রকম। পরের কথায় বা বুদ্ধিতে তিনি কিছুই কাজ করবেন না, নিজের খেয়াল মতো চলবেন। মর্নিং স্কুল বসবে 6টায়। দূরে যেসব মাস্টার থাকেন তাঁরা শেষ রাত্রে উঠে রওনা না হলে আর 6টায় এসে হাজিরা দিতে পারেন না। তার উপর 10:30টায় ছুটির পর রোজ বেলা 11:30টা পর্যন্ত শিক্ষকদের নিয়ে পরামর্শ সভা বসবে। সভার কার্যপ্রণালী নিম্নোক্ত রূপ: 1. 7th ক্লাসে কি করে হাতের লেখায় উন্নতি করা যায়। 2. 3rd ক্লাসে ছেলেরা শ্রুতিলিখনে কাঁচা, কিভাবে তারা শ্রুতিলিখনে উন্নতি করতে পারে। 3. একজন টিচার কাল ক্লাসে বাজে গল্প করেছিলেন, তার সম্বন্ধে কি ব্যবস্থা করা যায়। হেডমাস্টার প্রথমে বললেন, আচ্ছা, 7th ক্লাসের হাতের লেখা সম্বন্ধে কার কি মত? খুদ পিপাসায় পীড়িত টিচারের দল মনের বিরক্তি চেপে চাকরির খাতিরে মুখে কৃত্রিম উৎসাহ ও গভীর চিন্তার ভাব এনে একে একে আলোচনায় যোগ দিলেন। কারো ফাঁকি দেবার উপায় নেই, কেউ চুপ করে উদাসীন হয়ে বসে থাকবেন, তার জো কি? হেডমাস্টার অমনি বলবেন, যদুবাবু, হোয়াই ইউ আর সাইলেন্ট? সর্বশেষে মিস্টার আলমের দিকে চেয়ে হাসি মুখে সাহেব বললেন, নাও অ্যাট লাস্ট লেট আস হিয়ার মিস্টার আলম। মিস্টার আলম গম্ভীর মুখে উঠলেন, যেন প্রাইম মিনিস্টার কোনো গুরুতর বিল আলোচনা করবার জন্য ট্রেজারি বেঞ্চ থেকে উঠে দাঁড়ালেন। মিস্টার আলমের হাতে 3 পাতা লেখা কাগজ,
সেভেন্থ ক্লাসের হাতের লেখা ভালো করা সম্বন্ধে এক গুরুগম্ভীর নিবন্ধ। তার মধ্যে কত উদাহরণ, কত প্রস্তাব, কত মহাজন বাণী উদ্ধৃত। মিস্টার আলম মাথা দুলিয়ে সতেজ উচ্চারণের সঙ্গে গোটা নিবন্ধটা পড়ে গেলেন। অন দ্য বেটারমেন্ট অফ হ্যান্ডরাইটিং অফ সেভেন্থ ক্লাস বয়েজ। ঝাড়া 10 মিনিট লাগলো। টিচারদের সভা চুপ। হেডমাস্টার বললেন, মিস্টার আলম একজন আদর্শ শিক্ষক, এ কথা আমি কত দিন বলেছি। মানুষের মতো মানুষ একজন। কারো কিছু বলবার আছে মিস্টার আলমের প্রবন্ধ সম্বন্ধে? নারায়ণবাবু? বৃদ্ধ নারায়ণবাবু একটা কি সংশোধন প্রস্তাব উত্থাপন করলেন। ওয়েল, যদুবাবু? যদুবাবু বিনীতভাবে জানালেন তার কিছুই বলবার নেই। মিস্টার আলমের প্রবন্ধের পর আর বলবার কি থাকতে পারে। ওয়েল, ক্ষেত্রবাবু? না স্যার, আমার কিছু বলবার নেই। এক পর্ব শেষ হলো। বেলা 11:30 বাজে। জ্যৈষ্ঠের রৌদ্রে রাস্তার পিচ গলে গিয়েছে। অনেকে চিন্তা করছেন বাড়ি ফিরে আর স্নানের জল পাওয়া যাবে না। চৌবাচ্চায় 2 ইঞ্চি জলও থাকে না এত বেলায়। অথচ কিছু বলবার জো নেই। সাহেব বলবেন, মাই গেট ইজ ওপেন। ঠিক 12টার সময় টিচার্স মিটিং সাঙ্গ হলো। বাইরে পা দিয়ে যদুবাবু বললেন, ব্যাটা কি খোসামুদে দেখলে তো একবার, আবার এক প্রবন্ধ লিখে এনেছে, কাজের আঁট কত। ক্ষেত্রবাবু বললেন, একেবারে লর্ড বেকন, অন দ্য বেটারমেন্ট অফ হ্যান্ডরাইটিং অফ সেভেন্থ ক্লাস বয়েজ। হামবাক কোথাকার। যদুবাবু বললেন, আর এক খোসামুদে ওই নারায়ণবাবু, তোর কোনো কুলে কেউ নেই, সন্ন্যাসী হয়ে যা, দরকার কি তোর খোসামুদির। নিচের ক্লাসের একজন টিচার মেসে থাকতেন। তিনি সামান্য মাইনে পান, মুখ ফুটে কিছুই বলতে সাহস পান না। তিনি কতকটা আপন মনেই বললেন, কোনো দিন নাইতে পারিনে, আজ মর্নিং স্কুল হয়ে 5 দিন নাইনি। যদুবাবু বললেন, আরে এই বলে কে? কই, তুমি তো মুখ ফুটে কথাটা বলতে পারলে না ভায়া সাহেবকে। আপনারা সিনিয়র টিচার রয়েছেন, কিছু বলতে পারেন না, আমি চুনো পুঁটি, আমার সাহস কি? আরে ওই তো দোষ ভায়া, ওতেই তো পেয়ে বসে। প্রোটেস্ট করতে হয়, মেনে নিলেই বিপদ। না, আপনারা প্রোটেস্ট করুন গিয়ে দাদা, আমার দ্বারা সম্ভব নয়। গ্রীষ্মের ছুটি পর্যন্ত প্রায় এই রকম চলল। গ্রীষ্মের ছুটি এসে পড়বার দেরি নেই। ছেলেরা সেদিন গান গাইবে, আবৃত্তি করবে। 2-1 শিক্ষক তাদের তালিম দেবার ভার নিয়ে স্কুলের কাছ থেকে অব্যাহতি পেয়েছে। হঠাৎ শোনা গেল গ্রীষ্মের বন্ধের পূর্বে মাস্টারদের মাইনে দেওয়া হবে না। 2 মাসের বেতন এই সময় একসঙ্গে পাওয়ার কথা, মোটেই পয়সা দেওয়া হবে না। শুনে মাস্টারদের মুখ শুকিয়ে গেল। হেডমাস্টারের কাছে দরবার শুরু হলো। হেডমাস্টার বললেন, আমি বা মিস সিপশন 1 পয়সা নেব না, কেউ কিছু নিচ্ছি না। মাইনে আদায় যা হয়েছিল কর্পোরেশনের ট্যাক্স আর বাড়ি ভাড়াতেই গেল। 2-1 শিক্ষক একটু ক্ষুব্ধ স্বরে বললেন, আমরা তবে খাবো কি? আমি জানি না, আপনাদের না পোষায়, মাই গেট ইজ ওপেন। গ্রীষ্মের ছুটিতে প্রত্যেক মাস্টারের উপর 2-3টি প্রবন্ধ লিখে আনবার ভার পড়ল। ছাত্রদের প্রতি কর্তব্য, বিভিন্ন বিষয় পড়াবার প্রণালী প্রভৃতি সম্বন্ধে। মাস্টারদের দল মুখে কিছু বলতে পারলেন না। মনে মনে কেউ চটলেন, কেউ ক্ষুব্ধ হলেন। যদুবাবু বললেন, ভাত দেবার কেউ নয়, কিল মারবার গোঁসাই। মাইনের সঙ্গে খোঁজ নেই, প্রবন্ধ লিখে নিয়ে এসো, দায়ে পড়েছে। ক্ষেত্রবাবু অনেকদিন পরে গ্রামের বাড়িতে এলেন। সঙ্গে স্ত্রী নিভাননী ও 2-3টি ছেলে মেয়ে। আজ প্রায় 6 বছর পৈতৃক ভিটাতে আসেননি। চারিধারে জঙ্গল, বাড়িঘরে গাছ গজিয়েছে। জমি জমা, আম কাঁঠালের বাগান যা আছে 12 ভূতে লুটে খাচ্ছে। গ্রামের নাম আশসিংড়ি। কয়েক ঘর গোয়ালা আর ব্রাহ্মণ এই গ্রামে বেশ সমৃদ্ধি সম্পন্ন গৃহস্থ। ধান, পুকুর, জমি জমা যথেষ্ট তাদের। অন্য কোনো ভালো ব্রাহ্মণ গ্রামে নেই। কায়স্থ আছে কিছু, গোয়ালা, জেলে, ছুতোর, কর্মকার এবং 60-70 ঘর মুসলমান। এই নিয়ে গ্রাম।
গ্রামে জঙ্গল খুব, বড় বড় আম কাঁঠালের বাগান। ক্ষেত্রবাবুর পৈতৃক বাড়ি কোঠা, বড় বড় 4-5খানা ঘর, কিন্তু মেরামতের অভাবে ছাদ দিয়ে জল পড়ে। বাড়ির উঠোনে বড় বড় কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ফলেছে, নারকেল গাছে ডাবের কাঁদি ঝুলছে। বাড়ির সামনে পুকুর, সেখানে কর্তাদের আমলে বড় বড় মাছ জাল দিয়ে ধরা হতো, আজ কিছু নেই। শরিক এক জ্যাঠতুতো ভাই এতদিন সব খাচ্ছিল, আজ বছর 2 হলো সে উঠে গিয়ে শ্বশুরবাড়ি বাস করছে। সকালে উঠে ক্ষেত্রবাবু গ্রামের প্রজাদের ডাকালেন, সকলে এসে প্রণাম করল এবং এতদিন পরে তিনি গ্রামে এসেছেন এতে যথেষ্ট আনন্দ প্রকাশ করল। বাপ পিতামহের ভিটা ছেড়ে বাইরে না গেলে কি অন্ন হয় না? বাবু এখানে থাকুন, তারা ধানের জমি করে দেবে, চলবার সব ব্যবস্থা করে দেবে। ক্ষেত্রবাবুও ভাবলেন, সাহেবের তাঁবে থেকে দিনরাত্রি দাসত্ব করার চেয়ে কত ভালো। টিচার্স মিটিং নেই, 2 ঘন্টা করে প্রতিদিন খাতা কারেক্ট করবার হাঙ্গামা নেই। মিস্টার আলমের ধূর্ত চোখের চাউনিতে আর ভয় খেতে হবে না। এই তো কত চমৎকার! নাকে মুখে গুঁজে স্কুলে দৌড়বার তাড়া থাকবে না। নিভাননি হেসে বলল, দুধ এখানকার কি চমৎকার গো! ইটিলিতে এমন দুধ কিন্তু দেয় না গোয়ালা। ক্ষেত্রবাবু বলেন, কোত্থেকে সেখানকার গোয়ালারা ভালো দুধ দেবে? তা দিতে পারে কখনো? দিন কতক ভালো দুধের পায়েস পিঠে খাওয়া হলো। বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেওয়া হলো একদিন। ইতিমধ্যে আম কাঁঠাল পেকে উঠল, ছেলেমেয়েরা প্রাণ পুড়ে আম খেল। গ্রামের দক্ষিণে জোলের মাঠ, অনেক খেজুর পেকেছে গাছে গাছে। ক্ষেত্রবাবু ছেলেমেয়েদের হাত ধরে মাঠে গিয়ে খেজুর কুড়িয়ে বাল্যের আনন্দ আবার উপভোগ করেন। যখন এই গ্রাম ছাড়া আর কোথাও বৃহত্তর দুনিয়ার স্থান ছিল না, এই গ্রামের আম, আমড়া, কুল, বেল খেয়ে একদিন মানুষ হয়ে উঠেছিলেন। যখন এই গ্রামের মাটি ছিল পৃথিবীর জীবনের একমাত্র নোঙর, ক্ষুদ্রের মধ্যেও সে পরিধি ছিল অসীম। সেসব দিনের কথা মনে হয়। তারপর তিনি বিএ পাশ করলেন। এখানে আর থাকা চলল না, বিদেশে চাকরি নিতে হলো। কর্তারাও সব পরলোকে চলে গেলেন, গ্রামের সঙ্গে সংযোগ সূত্র ছিন্ন হল। সন্ধ্যায় শিয়ালের ডাকে পিতৃপুরুষের ভিটা মুখরিত হতে লাগল। মধ্যে বারদুই এখানে এসেছেন, সেও বছর 5-6 আগের কথা, আর আশা ঘটেনি। 15 টাকা ভাড়ায় কলকাতার গলিতে একখানা ঘর ভাড়া করে থাকা, বারান্দায় ছোট্ট এতটুকু রান্নাঘর, ধোঁয়া দিলে বাড়িতে টেকা দেয়। এমন দুধ, টাটকা তরকারি চোখে দেখা যায় না। ক্ষেত্রবাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবেন, কি হলে আবার এসে গ্রামে বাস করতে পারেন। পুরনো দিনের সুখ আবার ফিরে আসে যদি। ক্ষেত্রবাবু তাঁর জীবনের অনেকখানি যে কোনো দেবতাকে দানপত্র করে দিতে রাজি আছেন। ক্ষেত্রবাবু গ্রামের প্রজাদের সঙ্গে পরামর্শ করতে লাগলেন, গ্রামে থাকলে তাঁর সংসার চলবার বন্দোবস্ত হয় কি না। সকলেই উৎসাহ দিল, ধানের জমি আছে, তাতে বছরের ভাতের টানাটানি হবে না, ক্ষেত্রবাবু গ্রামেই থাকুন। একদিন নিভাননি বলল, আর কদিন ছুটি আছে গো তোমার? কেন? না, তাই বলছি। এই দিন 19 কেটেছে সবে, এখনো প্রায় 1 মাস। সত্য কথা যদি স্বীকার করতে হয়, ছুটিটা একটু বেশি হয়ে গেছে। এতদিন ছুটি না দিলেও চলতো। নিভাননির দিন আর কাটে না। এখানে সে কথা বলবার মানুষ খুঁজে পায় না। ঘুরে ফিরে সেই বড় গিন্নি আর তার মেয়ে সরলা, আর আছে কয়েকটি গোয়ালার মেয়ে। কোনো আমোদ নেই, আহ্লাদ নেই, বন জঙ্গলের মধ্যে আর দিন কাটতে চায় না। তার উপর উনি নাকি এখানে থাকবার ব্যবস্থা করছেন। এখানে মানুষ 12 মাস থাকলে পাগল নয়তো ভূত হয়ে যায়। বাড়ির পেছনে বাঁশবনের নিচেই মিনিট কয়েকের পথ দূরে শীর্ণকায় চূর্ণী নদী, টলটলে কাঁচের মতো জল। রোজ এই বাগানের ভেতর দিয়ে স্নানে যাবার সময় নিভাননির ভয় হয়। উঁচু উঁচু আম গাছে পরগাছা ঝুলছে। কালপেঁচার গম্ভীর স্বরে দিন দুপুরেও বুকের মধ্যে কেমন করে। স্নান করতে নেমে কিন্তু মনে বেশ আনন্দ হয়।
এত জল এবং এমন কাকের চোখের মতো জল কলকাতায় কল্পনাও করা যায় না। বাঁশের চালা পুড়িয়ে উনুনে রান্না, কয়লা নেই, বাড়িতে জল নেই, নিভাননির এসব অভ্যেস নেই। কলকাতায় রান্নাঘরের মধ্যেই কলের জলের পাইপ। এখানে মানুষ থাকে না। সময় যেখানে কাটতে চায় না, সে জায়গা আর যাই হোক ভদ্রলোকের বাসের উপযুক্ত নয়। ছেলে মেয়েদেরও এ জায়গা ভালো লাগে না। বড় ছেলে পাঁচু কেবল বলে, মা কলকাতায় কবে যাওয়া হবে? তাদের বাড়ির সামনে ছোট্ট পার্কটাতে প্রতি বিকালে টুনু, হাবু, রণজিৎ, হিরু, মঙ্গল সিং বলে একটা শিখের ছেলে, সুরেশ, ভানু, কত ছেলে এসে জোটে। পাঁচুর সঙ্গে ওদের সকলের খুব ভাব। পার্কে দোলনা টাঙানো আছে, গড়িয়ে পড়বার লোহার ডোঙা খাটানো আছে। রোজ রোজ সেখানে কত কি খেলা, কত আমোদ আহ্লাদ। রণজিতের বাড়ির কাছেই প্রসাদ বড়াল লেনে। পাঁচুর সঙ্গে রণজিতের খুব বন্ধুত্ব। প্রায়ই তার বন্ধুর বাড়ি পাঁচু যেত। রণজিতের মা খেতে দিতেন। তারপরে রণজিতের বোন সুশি আর হিমির সঙ্গে তারা দুজনে বসে ক্যারাম খেলত। সুশির অদ্ভুত টিপ, সরু সরু ফর্সা আঙুল দিয়ে স্ট্রাইকার ছোটকে সামনের কাঠে রিবাউন্ড করিয়ে কেমন অদ্ভুত কৌশলে সে গুটি ফেলত। পাঁচু সুশির গুণে মুগ্ধ। অমন অদ্ভুত মেয়ে সে যদি আর কোথাও দেখে থাকে। হেরে গেলে সুশি হেসে বলে, পারলে না পাঁচু, এইবার লালখানা ফেলেও হেরে গেলে। লাল ফেললে কি হবে, পয়েন্ট হলো কই? বোর্ডে যখন 7খানা গুটি মজুত, তখন ওদিকে সুশির হাতের গুণে স্ট্রাইকার অসম্ভব সম্ভব করে তুলছে পাঁচুর বিস্মিত ও মুগ্ধ দৃষ্টির সামনে। দেখতে দেখতে বোর্ড ফাঁকা। প্রতিপক্ষ সব গুটি পকেটে ফেলেছে। কি মজার খেলা, কি মজার দিন। এখানে ভালো লাগে না। কি আছে এখানে? কুমোরপাড়ার ছেলেদের সঙ্গে মিশে গিয়েও খেলা, যত সব কথা, সব বাঙাল ধরনের। এখানে আর কিছুদিন থাকলে পাঁচু বাঙাল হয়ে উঠবে। নিভাননি বলে, আজ 25 দিন হলো না? ক্ষেত্রবাবু হেসে বলেন, দিন গুনছো নাকি? ভালো লাগছে না আর, সত্যি। হ্যাঁ তা বটে, আমারও তেমন ভালো লাগছে না। এই বসে বসে আর দিনে ঘুমিয়ে শরীর নষ্ট হলো। একটা কথা বলবার লোক নেই। আছে ওই নন্দীমশাই আর জগহরি ঘোষ। ওরা ধান চালের দর নিয়ে কথাবার্তা বলে কেবল। কাহা তো ওদের সঙ্গে বসে গল্প করি। আর কদিন আছে তোমার? তা এখনো 18-19 দিন, কি তারও বেশি। ছেলে মেয়েদেরও আর ভালো লাগছে না। কানু আমায় বলছে, মা আমরা কলকাতা যাব কবে? ক্ষেত্রবাবুও নিজের মনের ভাব দেখে নিজেই অবাক হলেন। যে ক্লার্কওয়েল সাহেবের স্কুলের নাম শুনলে গায়ের মধ্যে জ্বালা ধরে, চাকরির সময় যাকে কারাগার বলে বোধ হয়, সেই স্কুলের কথা এখন যখন মনে হয়, তখন যেন সে প্রশান্ত মহাসাগরের নারকেল দ্বীপপুঞ্জ ঘেরা পাগো পাগো দ্বীপ, চির বসন্ত যেখানে বিরাজমান, পক্ষী কাকলিতে যার শ্যাম তীরভূমি মুখর, ইংরেজি টকি ছবিতে যা দেখেছেন কতবার, সেই সিঁড়ির ঘর, তেতলার ছাদে মাস্টারদের সেই বিশ্রাম কক্ষ, হেডমাস্টারের আপিসের ঘণ্টার ধ্বনি, মথুরা চাকরের সার্কুলার বই নিয়ে ছুটোছুটি করবার সেই সুপরিচিত দৃশ্য, এসব কল্পনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। না, আর ভালো লাগে না। স্কুল খুললেই বাঁচা যায়। নারায়ণবাবুর অবস্থা এর থেকেও খারাপ। নারায়ণবাবু স্কুলের ঘরটিতে 12 মাস আছেন, কোথাও যাবার স্থান নেই। সেই ঘর আশ্রয় করে বহুদিন থাকবার ফলে যখন টিউশনি সেরে নিজের ঘরটিতে ফেরেন, তখন সমস্ত মন প্রাণ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে ওঠে, বাড়ি এসে বাঁচা গেল। কতকালের পিতৃপিতামহের বাসভূমি যেন সাহেবের বাথরুমের পূর্ব দিকের সেই এক জানলা এক দরজাওয়ালা কোঠরিটা। এ ছুটিতে নারায়ণবাবু গিয়েছিলেন তার এক দূর সম্পর্কের ভাগ্নির বাড়ি বরিশালে। চিরকাল কলকাতায় কাটিয়েছেন। বরিশালের পল্লীগ্রামে কিছুদিন থেকেই তিনি হাঁপিয়ে উঠলেন। গরিব স্কুলমাস্টার হলেও নাগরিক মনোবৃত্তি তাঁর মজ্জাগত। সত্যিকার শহুরে মানুষ। এখানে সকালে উঠে কেউ চা খায় না, লেখাপড়া জানা মানুষ নেই।
এক বাঙাল মুক্তার আছে পঞ্চানন লাহিড়ী, বয়সে নারায়ণবাবুর সমান, গ্রামে সেই একমাত্র লেখাপড়া জানা লোক। হলে হবে কি, লোকটার কথাবার্তায় বরিশালের টান তিনি ক্ষমা করতে প্রস্তুত ছিলেন, কিন্তু সে গোঁড়া বৈষ্ণব, ধর্মবাতিগ্রস্ত বৈষ্ণব। তার কাছে গিয়ে বসতে হয়, উপায় নেই। সন্ধ্যাবেলাটা কোথায় কাটানো যায় আর? অমনি সে আরম্ভ করবে, এই গোপিনীদের ভাব সম্বন্ধে উদ্ধব দাস কি বলতেছেন, ওটা বলিয়া লই। নারায়ণবাবুকে বাধ্য হয়ে বসে শুনতে হয়। তিনি ধার্মিক লোক নন, যোগবাশিষ্ঠ রামায়ণের দার্শনিক অংশ ছাড়া আর কিছু ভালো লাগে না তার। লেসলি স্টিফেন এবং মিলের ছাত্র তিনি। পঞ্চানন মুক্তার কথা বলতে বলতে যখন দুহাত তুলে আহা আহা বলে, তখন নারায়ণবাবু ভাবেন, এই একটা নিতান্ত অজমূর্খের পাল্লায় পড়ে প্রাণটা গেল দেখছি। মনে হয় শরৎ সান্যালের কথা। শরৎ সান্যাল অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার, নারায়ণবাবুর বহুদিনের বন্ধু। পাশের গলিতে একসময় বড় বাড়ি ছিল, ছেলেরা রেশ খেলে বাড়ি উড়িয়ে দিয়েছে। এখন দুর্গাচরণ ডাক্তার রোডে ছোট ভাড়াটে বাড়িতে বাস করেন। ছুটি ছাটার দিনে সন্ধ্যার দিকে ধূপদুরস্ত পাঞ্জাবি গায়ে ছড়ি হাতে প্রায়ই নারায়ণবাবুর ঘরে এসে বসেন ও নানাবিধ উঁচু ধরনের কথাবার্তা বলেন। উঁচু ধরনের কথা নারায়ণবাবু পছন্দ করেন, গোপীভাবের কথা নয়। কংগ্রেসের ভবিষ্যৎ কর্মপন্থা, ওয়াশিংটন চুক্তির ভেতরের রহস্য, আলিগড় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বক্তৃতা, শিক্ষা সমস্যা সংক্রান্ত কথা প্রভৃতি আলোচনাকেই নারায়ণবাবু উচ্চ বিষয় বলে থাকেন। বিংশ শতাব্দীর শিক্ষিত লোকে রাসলীলার আধ্যাত্মিক ব্যাখ্যা নিয়ে মাথা ঘামায় না। পঞ্চাননবাবু নিজে ইংরেজি শিক্ষিত নন, সেকালের ছাত্রবৃত্তি পাস মুক্তার, সুতরাং ইংরেজি শিক্ষার ওপর হাড়ে চটা। পশ্চিম থেকে যা কিছু এসেছে সব খারাপ, এদেশে যা ছিল সব ভালো। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত তার মতে বাংলা সাহিত্যের শেষ ভালো গ্রন্থ। পঞ্চানন মুক্তার অবশ্য বলেন কবিরাজ গোস্বামী। পঞ্চানন মুক্তার গদগদ কণ্ঠে বলেন, এই কী সব ইংরেজি বলেন আপনারা, বুঝি না, কিন্তু কবিরাজ গোস্বামীর পর আর বই হয় না, বাংলায় আর বই নাই, লেখা হয় নাই তারপরে। এরকম লোকের সঙ্গে লেসলি স্টিফেন ও মিলের ছাত্র নারায়ণবাবু কি তর্ক করবেন? জীবনে তিনি একজন খাঁটি দার্শনিক দেখেছিলেন, অনুকূলবাবু। নিজের জন্য কখনো কিছু করেননি। স্কুল গড়ে তুলবেন মনের মতো করে, ভালো শিক্ষা দেবেন তাঁর স্কুলে, কলকাতার মধ্যে একটি আদর্শ বিদ্যালয়ে পরিণত করবেন স্কুলকে। একে কেন্দ্র করেই তার যত কল্পনা, যত আলোচনা। কত বিনিদ্র রজনী যাপন করেছেন স্কুলের ভবিষ্যৎ ভেবে। অমন সাধু পুরুষ জন্মায় না। এইসব তিলককণ্ঠীধারী গোপীভাবে বিভোর লোকের মেরুদণ্ডহীন ব্যক্তিত্বের তুলনায় অনুকূলবাবু একটা পুরা মানুষ। আর এই সাহেবটাও মন্দ নয়। অনুকূলবাবুর মতো এও স্কুল বলতে পাগল। স্কুলের স্বার্থ, ছাত্রদের স্বার্থ সবচেয়ে বড় ওর কাছে। তবে অনুকূলবাবু ছিলেন খাঁটি স্টোইক, আর সাহেব এপিকিউরিয়ান, এই যা তফাৎ। যা হোক, নারায়ণবাবুর ভালো লাগে না পঞ্চানন মুক্তারকে, না বরিশালের এ পাড়াগা, না। পঞ্চানন ছাড়া গ্রামে আরও অনেক মানুষ আছে বটে, কিন্তু তাদের সঙ্গে নারায়ণবাবুর খাপ খায় না। নারায়ণবাবু ভাবেন তারা ছেলে ছোকরা, তাদের সঙ্গে কি মিশবেন। তাছাড়া যেচে তিনি কারো সঙ্গে দেখা করতে যাবেন না। কলকাতার লোক, একটু লাজুক ধরনেরও আছেন। একদিন গ্রামের বাঁশবনে জ্যৈষ্ঠ মাসের শেষে খুব বর্ষা নেমে বাঁশঝাড়ের রং কালো দেখাচ্ছে। চারিদিকে মেঘ ঘিরেছে গ্রামখানিকে। তারাসাদের ঘন জঙ্গলে বৃষ্টির ধারার শব্দ। গ্রামে এক জায়গায় গান বাজনার মজলিস হবে। খুব আগ্রহ নিয়ে নারায়ণবাবু সেখানে গিয়ে দেখলেন পঞ্চানন মুক্তার, দীনবন্ধু স্যাকরা গলায় ত্রিকণ্ঠী তুলসীর মালা ঝুলিয়ে মজলিস জুড়ে বসে। আরও অনেক ওদের শিষ্য প্রশিষ্য বসে আছে। কিছুক্ষণ পরে কীর্তন শুরু হলো। নারায়ণবাবু চলে এলেন, তার ভালো লাগে না। কীর্তন কেন তার ভালো লাগে না, এ নিয়ে পঞ্চানন মুক্তারের সঙ্গে তর্ক করে একদিন তিনি হার মেনেছেন। পঞ্চানন মুক্তার বলে, কীর্তন বাংলার নিজস্ব জিনিস,
সঙ্গীতে বাংলার প্রধান দান। এমন মধুর রসের জিনিস যে উপভোগ করতে না শিখল তার শ্রবণেন্দ্রিয়ই মিথ্যা। নারায়ণবাবু বলেন তিনি বোঝেন না, তার ভালো লাগে না, মিটে গেল। যে ভালো অত তর্ক করে বুঝতে হয় তার মধ্যে তিনি নেই। বাংলাদেশের দান বাংলাদেশের দান বলে চেঁচালে কি হবে? বাংলাদেশ বাংলাদেশ, তিনি নিজে নিজে। এর চেয়ে কথা আছে? মিটে গেল। সেদিন সেখান থেকে বেরিয়ে পল্লীগ্রামের উপর বিতৃষ্ণা ধরে গেল নারায়ণবাবুর। কি বিশ্রী জায়গা এসব! বৃষ্টির পরে বাঁশবনের চেহারা দেখলে মনে হয় কোথায় যেন পড়ে আছেন। এমন জায়গায় কি মানুষ থাকে? কলকাতার ফুটপাথে কোথাও এতটুকু ধুলো কাদা নেই। কি বিশাল জনস্রোত ছুটেছে নিজের নিজের কাজে। সুইচ টিপলেই আলো, কল টিপলেই জল। সন্ধ্যার সময় যখন চারিদিকে বাড়ির আলো জ্বলে ওঠে, বঙ্গবাণী প্রেসের ফ্ল্যাট মেশিনের শব্দ হয়, ওয়েলেসলি স্ট্রিট দিয়ে ঘণ্টা বাজিয়ে ট্রাম চলে, তখন এক অদ্ভুত রহস্যের ভাবে মন পূর্ণ হয়ে যায়। মনে হয় চিরজীবন এই কর্মব্যস্ত জনস্রোতের মধ্যে কাটালেও ক্লান্তি আসে না, প্রাণ নবীন হয়, এতটুকু সময়ের জন্য অবসাদ আসে না মনে। এখান থেকে চলে যেতেন, কিন্তু ভাগ্নি যেতে দেয় না। জোর করেও যেতে মন সরে না। জ্যোতির্বিনোদ মশাইও বাড়ি গিয়ে খুব শান্তিতে নেই। তার বাড়ি নোয়াখালী জেলায়। 3 বছরে এই একবার বাড়ি আসেন। বাড়িতে স্ত্রী পুত্র সবাই আছেন। 2-3 ভাই, খুব বড় পরিবার। এমন কিছু বেশি মাইনে পান না যাতে স্ত্রী পুত্র নিয়ে কলকাতায় থাকতে পারেন। বাড়িতে এসেই জ্যোতির্বিনোদ এবার এক মোকদ্দমায় পড়ে গেলেন, জমিজমা সংক্রান্ত শরিকি মোকদ্দমা। তারপর হলো বড় ছেলেটির টাইফয়েড। সে 17 দিন ভুগে এবং পয়সা খরচ করিয়ে ঠেলে উঠল, তো স্ত্রী পা পিছলে হাঁটু ভেঙে শয্যাগত হল। এইরকম নানা মুশকিলে জ্যোতির্বিনোদ অতিষ্ঠ হয়ে উঠলেন। এদিকে কলকাতায় থাকলে লোকের হাত দেখে ঠিকুজি কুষ্টি তৈরি করে কিছু কিছু উপার্জনও হয়। এখানে সে উপার্জন নেই, শুধু খরচ আর খরচ। কলকাতায় একরকম থাকেন ভালো, একা ঘরে একা থাকেন, কোনো গোলমাল নেই। সাহেবের দাপট সহ্য করে থাকতে পারলে আর কোনো হাঙ্গামা নেই। নিজে যা খুশি 2টি রান্না করলেন। অভাব অভিযোগ হলে নারায়ণবাবুর কাছে টাকাটা সিকিটা ধার করে নিয়ে দিন চলে যায়। বাড়ির এত ঝঞ্ঝাট পোয়াতে হয় না। যে চিরকাল একা কাটিয়ে এসেছে তার পক্ষে এসব বড় বোঝা বলে মনে হয়। ছুটি ফুরোলে যেন বাঁচা যায়। যদুবাবু ছিলেন কলকাতায়। একটা মাত্র টিউশনি সন্ধ্যার সময়। অন্য টিউশনির ছাত্র কলকাতার বাইরে গিয়েছে। দিবানিদ্রা থেকে উঠে বেলা 5টার সময় চা খেয়ে তিনি টিউশনিতে যান। সময় কাটাবার ওই একমাত্র উপায়। পথে এক কবিরাজ বন্ধুর ওখানে বসে কিছুক্ষণ গল্পগুজব করেন। স্কুল মাস্টারদের জগৎ সংকীর্ণ। বৃহত্তর কলকাতা শহরে চেনেন কেবল টিউশনির ছাত্র ও তাদের অভিভাবকদের, কিংবা স্কুল কমিটির 2-1 উকিল কিংবা ডাক্তারকে। তাঁদের বাড়িতেও মাঝে মাঝে যদুবাবু গিয়ে থাকেন। কমিটির মেম্বারদের তোয়াজ করা ভালো, কি জানি কখন কি ঘটে। একঘেয়েভাবে সময় আর কাটতে চায় না। দিবানিদ্রার অভ্যাস ক্রমশ পাকা হয়ে আসছে। স্কুল বাড়ির সামনে দিয়ে আসবার সময় চেয়ে দেখেন সাহেবের ঘরে আলো জ্বলছে কিনা। সাহেব দার্জিলিং বেড়াতে গেছে মেম শিবশানকে নিয়ে। ছুটি ফুরোবার আগের দিন বোধহয় ফিরবে। অবশেষে দীর্ঘ গ্রীষ্মাবকাশ ফুরালো। সব মাস্টার একত্র হলেন। যদুবাবু বললেন, এই যে জ্যোতির্বিনোদ মশাই, নমস্কার। বেশ ভালো ছিলেন? কবে এলেন? হেড পণ্ডিত যদুবাবুর সঙ্গে কোলাকুলি করে বললেন, ভালো যদু, এইখানেই ছিলে। সকলে মিলে বৃদ্ধ নারায়ণবাবুর পায়ের ধুলো নিয়ে প্রণাম করলেন। নারায়ণবাবুর স্বাস্থ্য ভালো হয়ে গিয়েছে। যেখানে গিয়েছিলেন সেখানে দুধ, ঘি, মাছ সস্তা। খাওয়া দাওয়া এখানকার চেয়ে ভালো অনেক। এখানে হাত পুড়িয়ে ভাতে ভাত নেঁদে খেয়ে থাকতে হয়। এ বয়সে সেবা যত্ন পাওয়া আবশ্যক। সকলে এসব কথা বলে নারায়ণবাবুকে আপ্যায়িত করল। মাস্টারদের মধ্যে পরস্পর প্রীতি ও আত্মীয়তার বন্ধন স্পষ্ট হয়ে ফুটেছে দীর্ঘদিন পরস্পর অদর্শনের পর। হিংসা বা মনোমালিন্যের চিহ্নও নেই। এমনকি মিস্টার আলমকে দেখেও যেন সকলেই খুশি হলো।
হেডমাস্টার বললেন, ওয়েলকাম জেন্টলম্যান, আশা করি আপনারা সব ভালো ছিলেন। এইবার হাফ ইয়ারলি পরীক্ষা সামনে, সকলে তৈরি হন, প্রশ্নপত্র তৈরি করুন, আর আজই সার্কুলার বের হবে। আলম নিজের দেশ থেকে হেডমাস্টারের জন্য প্রায় 2 ডজন মুরগির ডিম একটা টিনের কৌটো ভরে এনেছে। শিবশন ডিম পেয়ে খুব খুশি। Oh, Mr. Alam, it is so good of you. Such nice eggs and so fresh. কিন্তু পরক্ষণেই সাহেব ও মেম দুজনকেই আশ্চর্য করে মিস্টার আলম কাগজ জড়ানো কি একটা বের করে টেবিলের ওপর রাখল। মেম বলল, কি ওটা? সাহেব বলে উঠলেন, গুড হেভেন্স, শিওরলি দ্যাট ইজ নট এ শোল্ডার অফ মাটন। মিস্টার আলম মৃদু হেসে বলল, ইয়েস স্যার, ইট ইজ স্যার, এ লিটল শোল্ডার অফ মাটন ফ্রম মাই হোম স্যার। বিস্মিত ও আনন্দিত মিস শিবশন বলল, Thanks awfully, Mr. Alam. যদুবাবু টিচারদের ঘরে আড়ালে বললেন, ঢের ঢের খোসা মুদে দেখেছি বাবা, কিন্তু এ দেখছি সকলের ওপর টেক্কা দিলে, আবার বাড়ি থেকে বয়ে ভেড়ার দাপনা এনেছে। ক্ষেত্রবাবু বললেন, আরে বাড়ি থেকে না ছাই, আপনিও যেমন, ওর বাড়িতে একেবারে দলে দলে ভেড়া চড়ছে। কেঁপেছেন আপনি, ওইসব চাল দেখানো আমরা বুঝি নে, ওই মিউনিসিপ্যাল মার্কেট থেকে কিনে এনেছে মশাই। ছেলেরা ক্লাসে ক্লাসে প্রণাম করলো মাস্টারদের। আজ বেশি পড়াশুনো নেই, সকাল সকাল ছুটি হয়ে গেলে সকলে মিলে পুরনো চায়ের দোকানে চা পান করতে গেলেন। দোকানি তাদের দেখে লাফিয়ে উঠল, আসুন বাবুরা আসুন, ভালো ছিলেন সব? আজ স্কুল খুললো বুঝি? ওরে এই বাবুদের চা দে। আবার সেই পুরনো ঘরে বসে বহুদিন পরে পুরনো সঙ্গীদের সঙ্গে চা পান, সকলেরই খুব ভালো লাগে। যদুবাবু বলেন, নারায়ণদা গল্প করুন সে দেশের। আরে রামও, সে আবার দেশ, মোটে মন টেকে না। দুধ ঘি খেতে পেলেই কি হলো, মানুষের মন নিয়ে হলো ব্যাপার। মন যেখানে টেকে না, সে দেশ আবার দেশ। ক্ষেত্রবাবু বললেন, যা বলেছেন দাদা, গেলাম পৈতৃক বাড়িতে, ভাবলাম অনেক দিন পরে এলাম, বেশ থাকবো, কিন্তু মশাই 2 দিন যেতে না যেতে দেখি আর সেখানে মন টিকছে না। কলকাতার মতো জায়গা আর কোথাও নেই রে ভাই। হ্যাঁ, খুব সত্যি কথা। মানুষের মুখ যেখানে দেখা যায়, দুটো বন্ধুর সঙ্গে গল্প করে সুখ যেখানে, খাই না খাই সেখানেই পড়ে থাকি। নারায়ণবাবু অনেক দিন পরে আজকে চুনিদের বাড়ি পড়াতে গেলেন। চুনিরা দেওঘর না কোথায় গিয়েছিল, বেশ মোটাসোটা হয়ে ফিরেছে। অনেক দিন পরে চুনির সঙ্গে সাক্ষাৎ হওয়াতে নারায়ণবাবু বড় আনন্দ পেলেন। চুনি এসে প্রণাম করল। নারায়ণবাবু প্রথম দিনটা তাকে পড়ালেন না, বরিশালে যে গ্রামে গিয়েছিলেন সেই গ্রামের গল্প করলেন, পঞ্চানন মুক্তারের কথা বললেন। চুনি তার কাছে দেওঘরের গল্প করল। নারায়ণবাবু বললেন, এই পান্না কোথায় রে? সে স্যার মাসিমার বাড়ি গেছে কালীঘাটে, কাল আসবে। মাসিমার বড় ছেলের পৈতে কি না? তুই যাসনি যে? স্যার আজ প্রথম দিনটা, আপনি আসবেন? রাত্রে যাব। উত্তর শুনে নারায়ণবাবু আহ্লাদে আটখানা হয়ে গেলেন। নিজের ছেলেপিলে নেই, পরের ছেলেকে মানুষ করা, তাদের নিজের সন্তানের মতো দেখে অপত্য স্নেহের ক্ষুধা নিবারণ করা যাদের অদৃষ্টলিপি, তাদের এরকম উত্তরে খুশি হবার কথা। চুনি বলল, চা খাবেন স্যার? আনি? নারায়ণবাবু ভাবেন, নিজের নেই তাতে কি, আমার ছেলে মেয়ে এই ওয়েলেসলি অঞ্চলে সর্বত্র ছড়ানো, আমার ভাবনা কি? একটা করে টাকা যদি দেয় প্রত্যেকে, বুড়ো বয়সে আমার ভাবনা কি? স্যার আজ পড়ব না। বেশ, গল্প শোন। এই বরিশালের গাঁয়ে? না স্যার, একটা ভূতের গল্প করুন। আরে ভূত টুত সব মিথ্যে, ওসব নিয়ে মাথা ঘামাসনে ছেলেবেলা থেকে। কিন্তু স্যার কুন্ডাতে একটা বাড়ি আছে। কোথায়? কুন্ডা, দেওঘরের কাছে স্যার। সেখানে একটা বাড়িতে ভূতের উপদ্রব বলে কেউ ভাড়া নেয় না। সত্যি আমরা জানি স্যার।
নারায়ণবাবু আর এক সমস্যায় পড়লেন। মিথ্যা ভয় এক বালকের মন থেকে কি করে তাড়ানো যায়? নানা কুসংস্কার বালকদের মনে শিকড় গাড়বার সুযোগ পায় শুধু অভিভাবকদের দোষে। তিনি শিক্ষক, তার কর্তব্য বালকদের মন থেকে সে সমস্ত কুসংস্কার উচ্ছেদ করা। নারায়ণবাবু নিজের নোট বইয়ে লিখে নিলেন, সাহেবের সঙ্গে পরামর্শ করা আবশ্যক, এ বিষয়ে কি করা যায়। চুনির মা এসে দরজার কাছে দাঁড়িয়ে বললেন, বলি, ও দিদি, মাস্টারকে বলো না, ছেলে যে মোটা বই হাতে করতে চায় না। দেওঘরে গিয়ে বেরিয়ে আর খেলে বেড়াবে, তার কি করবেন উনি? নারায়ণবাবু বললেন, বৌমা, চুনি ছেলে মানুষ, একদিনে দুদিনে ও স্বভাব ওর যাবে না। আমি ওকে বিশেষ স্নেহ করি, সেদিকে আমার যথেষ্ট নজর আছে, আপনি ভাববেন না। চুনির মা বললেন, ও দিদি, বলো যে পরীক্ষা সামনে আসছে, চুনিকে দুবেলা পড়াতে হবে। 1 মাস 1.5 মাস তো বসিয়ে মাইনে দিয়েছি, এখন মাস্টার যেন দুবেলা আসে। নারায়ণবাবু মেয়ে মানুষের কাছে কি প্রতিবাদ করবেন? ন্যায্য পড়িয়ে এখানে মাইনে আদায় করতে গায়ের রক্ত জল হয়ে যায়। ছুটির মাসে বসিয়ে কে তাকে মাইনে দিল? ছুটির আগের মাসের মাইনে এখনো বাকি। মুখে বললেন, বৌমা, সকালে আজকাল আর সময় বেশি পাওয়া যায় না, আমারও নিজের একটু কাজ আছে। আচ্ছা, তা বরং দেখব। দেখা দেখি চলবে না, বলে দাও দিদি, আসতেই হবে। না পারলে আমরা অন্য মাস্টার রাখব। ওই তো সেদিন পাশের মেসের ছেলে 3টে পাশের পড়া পড়ছে, বলছিল আমায় 10 টাকা দেবেন, দুবেলা পড়াবো। এই সময় চুনি মাকে ধমক দিয়ে বলল, যাও না এখান থেকে, তোমার আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বিজনেস কাটতে হবে না। নারায়ণবাবু বললেন, ছি, মাকে অমন কথা বলতে আছে। মনে মনে কিন্তু খুশি হলেন। চুনি বলল, স্যার, আপনি মার কথা শুনবেন না, দুবেলা আপনি পড়ালেও আমি পড়বো না, আমার দুবেলা পড়তে ইচ্ছে করে না। নারায়ণবাবুর আনন্দ অনেকখানি উবে গেল। তার অসুবিধা দেখে তাহলে চুনি কথা বলেনি, সে দেখেছে নিজের সুবিধা। পাছে নারায়ণবাবু স্বীকার করলে দুবেলা পড়তে হয়, তাই মাকে ধমক দিয়েছে হয়তো। বাড়িতে ফিরে দেখলেন তার ইঞ্জিনিয়ার বন্ধুটি তার জন্য অপেক্ষা করছেন। কি নারায়ণবাবু, কবে ফিরলেন? এই আজ দিন 3 ভালো সব, বসুন বসুন শরৎবাবু। মনের মতন সঙ্গী পেয়েছেন তিনি। কোথায় বরিশালের অজপাড়া গাঁয়ের 55 মুক্তার, আর কোথায় তাঁর এই বন্ধু শরৎ সান্যাল। দুজনে যেমন একত্র হয়েছেন, অমনি উঁচু বিষয়ের আলোচনা শুরু। এই জন্যই কলকাতা এত ভালো লাগে। এসব নিয়ে কথা বলবার লোক কি বাংলাদেশের অজপাড়া গাঁয়ে মিলবে? নারায়ণবাবুর বন্ধু বললেন, ভালো কথা দাদা, আপনাকে দেখাবো বলে রেখে দিয়েছি। কি? এই রিডার্স ডাইজেস্টে একটা আর্টিকেল বেরিয়েছে বর্তমান চায়নার ব্যাপার নিয়ে, কাল এনে দেখাবো। আচ্ছা, কাল আনবেন, কিন্তু আমার ভবিষ্যৎবাণী স্মরণ আছে তো ওয়াশিংটন চুক্তি সম্বন্ধে? আরে আপনারও কথা টেঁকে না, রামানন্দবাবুর মন্তব্য পড়ে দেখবেন এ মাসের মডার্ন রিভিউতে। আরে আলবাত টেকে, আমি কারো কথা মানি নে। এই কথা নারায়ণবাবু বললেন একটা খাঁটি ইন্টেলেকচুয়াল আলোচনা জমিয়ে তোলবার জন্য। তর্ক না হলে আলোচনা জমে না। কলকাতা না হলে এমন মনের খোরাক কোথায় জোটে? 2 বন্ধুতে মিলে মনের খেদ মিটিয়ে রাত 11টা পর্যন্ত ইন্টেলেকচুয়াল আলোচনা করল। দুজনেই সমান তার্কিক, কোনো কথারই মীমাংসা হলো না। তা না হোক, মীমাংসার জন্য কেউ তর্ক করে না, তর্কের খাতিরেই তর্ক করতে হয়। আফিমের নেশার মতো তর্কের নেশাও একবার পেয়ে বসলে আর ছাড়তে চায় না। নারায়ণবাবু বললেন, আজ একটু যোগবাশিষ্ঠ পড়া হলো না। তা বেশ তো, পড়ুন না, আরও রাত হোক। অনেক রাত্রে নারায়ণবাবুর বন্ধু রায়বাহাদুর শরৎ সান্যাল বিদায় গ্রহণ করলে নারায়ণবাবু রান্না চড়ালেন। মনে এত আনন্দ, ওবেলার বাসি পুঁটি মাছ ভাজা ছিল, তাই দিয়ে ঝোল চড়ালেন আর ভাত, আর কিছু না।
মনের আনন্দই মানুষকে তাজা রাখে, খেয়ে মানুষ বাঁচে না শুধু। খাওয়া শেষ হলে সাহেবের ঘরের দিকে উঁকি মেরে দেখলেন সাহেবের টেবিলে আলো জ্বলছে। অত রাত্রে সাহেব লেখাপড়া করছেন নাকি? নারায়ণবাবুর ইচ্ছা হলো ঘরে ঢুকে দেখেন সাহেব কি পড়ছেন। সাহেব বললেন, কাম ইন। নারায়ণবাবু বিনীত হাস্যের সঙ্গে ঢুকলেন। ইয়েস। না, এমনি দেখতে এলাম আপনি কি পড়ছেন। আমি অফিসের কাজ করছিলাম, বসো। স্যার, কলকাতার মতো জায়গা নেই। আরে আমাদের মতো লোক অন্য জায়গায় গিয়ে থাকতে পারে না। আমার এক ভাই চায়নাতে আছে, মিশনারি। ক্যান্টন থেকে নদীপথে যেতে হয় অনেক দূর। আগে সে ব্রিটিশ গানবোটে মেডিকেল অফিসার ছিল, এখন মিশনারি হয়েছে। সে কিন্তু চীন দেশের একটা অজপাড়াগাঁয় মিশনে থাকে। আমি একবার গিয়েছিলাম সেখানে, গিয়ে আমার মন হাঁপিয়ে উঠল। হ্যাঁ, আমিও স্যার বরিশালে গিয়েছিলাম ছুটিতে, আমার মন টেঁকেনি। একটুখানি চুপ করে থেকে বললেন, এই স্কুলটাকে আরো ভালো করতে হবে স্যার। আমিও তাই ভাবছি। একটা বিজ্ঞাপন দেব কাগজে, আরও ছেলে হোক। দুজনে বসে স্কুলের ভবিষ্যৎ সম্বন্ধে অনেক কথাবার্তা হলো। নারায়ণবাবু বিদায় নিয়ে শয়নের জন্য গেলেন। শ্রাবণ মাসের দিকে স্কুলের কাজ ভয়ানক বাড়ল। এই সময় একজন নতুন মাস্টার স্কুলে নেওয়া হলো। বেশি বয়স নয়, 30-এর মধ্যে। লোকটি কবিতা লেখে, বড় বড় কথা বলে। অবস্থাও বোধহয় ভালো, কারণ সাধারণ স্কুল মাস্টারদের থেকে ভালো সাজগোজ করে স্কুলে আসে। বেশিরভাগ আপন মনে বসে থাকে, কারো সঙ্গে কথাবার্তা বলে না। ফটফট করে ইংরেজি বলে যখন তখন। নাম রামেন্দুভূষণ দত্তগুপ্ত। বাড়ি নৈহাটির কাছে কি একটা জায়গায়। যদুবাবু চায়ের দোকানে বললেন, ওহে, নবাবটিকে এলো হে, নরলোকের সঙ্গে বাক্যালাপ করে না যে। ক্ষেত্রবাবু বললেন, হ্যাঁ, করার উপযুক্ত মনে করলেই করবে। নারায়ণবাবু চুপ করেছিলেন। যদুবাবু বললেন, কি দাদা, চুপ করে আছেন যে? কি বলি বলো, কিরকম লোক কিছু জানি নে তো। কিরকম বলে মনে হয়, বেজায় গুমুরে। হ্যাঁ, তা হতে পারে, তবে ছেলে মানুষ, সাইও হতে পারে। সাই না ছাই, কারোর সঙ্গে কথা বলে না, টিচার্স রুমে একলাটি বসে কি যেন ভাবে। ক্ষেত্রবাবু বললেন, এই লোকটা কবি, তাই বোধহয় আপন মনে ভাবে। যদুবাবু কারো প্রশংসা সহ্য করতে পারেন না। তিনি বললেন, হ্যাঁ, কবি, একেবারে রবি ঠাকুর, ঢেঁপো কোথাকার। সেদিন টিফিনের পর কিছুক্ষণ ক্লাসে নতুন শিক্ষক নেই। 10 মিনিট কেটে গেল, তখনও তার দেখা নেই। হেডমাস্টার কটমট দৃষ্টিতে ক্লাসের শূন্য চেয়ারের দিকে চেয়ে বললেন, কার ক্লাস? মনিটর দাঁড়িয়ে উঠে বলল, নিউ টিচার স্যার। হেডমাস্টার চলে গেলেন। অনেকক্ষণ পরে নতুন মাস্টার এসে বসলেন। সঙ্গে সঙ্গে মথুরা চাকর এসে একটা স্লিপ দিল তাঁর হাতে। হেডমাস্টার আপিসে ডেকেছেন। নতুন মাস্টার উঠে আপিসে গেলেন। আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ, আপনি ক্লাসে ছিলেন না? আমি ক্লাস থেকেই আসছি। 10 মিনিট পর্যন্ত আপনি ক্লাসে ছিলেন না। আমি দুঃখিত, চা খেতে গিয়ে একটু দেরি হয়ে গেল। কোথায় চা খেতে গিয়েছিলেন? আমায় না বলে বাইরে যাবেন না। কেন স্যার? হেডমাস্টার ভ্রু কুঞ্চিত করে নতুন মাস্টারের মুখের দিকে চেয়ে বললেন, আমার স্কুলের নিয়ম। নতুন মাস্টার কিছু না বলে ক্লাসে গিয়ে পড়াতে লাগলেন। কিন্তু কিছুক্ষণ পরেই আবার হেডমাস্টারের আপিসে এসে বললেন, স্যার, একটা কথা। কি? আমি স্কুলের একজন টিচার, ছাত্র নই। হেডমাস্টারের কাছে অনুমতি নিয়ে স্কুলের ফটকের বাইরে যেতে হয় ছাত্রদের, টিচারদের তো নয়। আমার দেরি হয়েছিল ফিরতে, সেজন্য আমি দুঃখিত। কিন্তু আপনাকে না বলে যাওয়ার জন্যে আপনি অনুযোগ করলেন, এটা ঠিক করেছেন বলে আমি মনে করি না।
হেডমাস্টারের বিস্মিত দৃষ্টির সম্মুখে নতুন টিচার গটগট করে ক্লাসে চলে গেলেন। দোর্দণ্ড প্রতাপ ক্লার্কওয়েল তো অবাক। তার অধীনস্থ কোনো মাস্টার যে তার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে তা তার কল্পনার অতীত। তিনি তখনই মিস্টার আলমকে ডাকলেন। হ্যাঁ, ইয়েস স্যার। নতুন টিচার বেশ ভালো পড়ায়। হ্যাঁ, জানি না স্যার, বলেন তো দৃষ্টি রাখি। রাখো। কিরকম একটু অসামাজিক ধরনের। শুনলাম নাকি কবি? বাংলা কবিতা পড়ো তোমরা? পড়েছো কিরকম কবিতা লেখে? মিস্টার আলম তাচ্ছিল্যের সঙ্গে হাত কড়িকাঠের দিকে উঠিয়ে থিয়েটারি ভঙ্গি করলেন। তারপর সুর নিচু করে বললেন, কিসের কবি? বাংলাদেশে সবাই কবিতা লেখে আজকাল। কবি? তুমি বাংলা কবিতা পড়ো মিস্টার আলম? পড়ি বই কি স্যার। আলমের এ কথা সত্য নয়। বাংলা সাহিত্যের কোনো খবর কোনোদিনও তিনি রাখেন না। মিস্টার আলমের সঙ্গে একদিন নতুন মাস্টারের ঠোকাঠুকি বাঁধল। ব্যাপারটা খুব সামান্য বিষয় অবলম্বন করে। ক্লাসে কি একটা পরীক্ষার কাগজে নতুন মাস্টার নম্বর দিয়ে ছেলেদের কাছে ফেরত দিয়েছেন। মিস্টার আলম সেই ক্লাসে পড়াতে গিয়ে সামনের বেঞ্চির উপর একটি ছেলের পরীক্ষার খাতা দেখে জিজ্ঞাসা করলেন, এই কিসের খাতা রে? ছেলেটি বলল, এবারকার উইকলি এক্সারসাইজের খাতা স্যার, নতুন স্যার দেখে ফেরত দিয়েছেন। কি সাবজেক্ট? হিস্ট্রি। দেখি খাতাখানা। মিস্টার আলম খাতাখানা নিয়ে উল্টে পাল্টে বললেন, নম্বর দেওয়া সুবিধা হয়নি। কেন স্যার? আরে এর নাম কি মার্ক দেওয়া? এ আনাড়ির মার্ক দেওয়া। এই খাতায় তুমি 60 নম্বর কখনো পাও না। আমার হাতে 40-এর বেশি নম্বর উঠত না। নতুন টিচারের কাছে ছেলেরা অন্যভাবে ঘুরিয়ে বলল, স্যার, আপনার হাতে বড় নম্বর ওঠে। কেন রে? স্যার, ওই সতীশকে 60 দিয়েছেন, ও 40-এর বেশি পায় না। কে বলেছে তোকে? মিস্টার আলম স্যার বলে গেলেন স্যার। কি বললেন? বললেন এ আনাড়ির মার্ক দেওয়া হয়েছে। নতুন টিচার তখনই গিয়ে হেডমাস্টারের আপিসে মিস্টার আলমকে খুঁজে বের করলেন। হেডমাস্টার নেই, ক্লাসে পড়াতে গিয়েছেন। বললেন, এই আপনার সঙ্গে একটা কথা, 1 মিনিট। হ্যাঁ, কি বলুন? আপনি কি 4th ক্লাসে আমার খাতা দেখা সম্বন্ধে কিছু বলেছেন? হ্যাঁ, কেন বলুন তো? না, তাই বলছি, ছেলেরা বলছিল আপনি খাতা দেখে বলেছেন যে খাতা ভালো দেখা হয়নি। হ্যাঁ, তা না, সে কথা ঠিক না, তবে হ্যাঁ, একটু বেশি নম্বর বলেই আমার মনে হলো কি না। খুব ভালো কথা, আপনি অভিজ্ঞ টিচার, আমার ভুল ধরবার সম্পূর্ণ অধিকারী। আর আমায় দয়া করে যদি খাতা দেখাটা সম্বন্ধে একটু বলে টলে দেন, আমার অনেক ভুল সংশোধন হতে পারে। আমরা আনাড়ি কিনা আবার এ বিষয়ে। আলমের মুখ লাল হয়ে উঠল। বললেন, তা আমার যা মনে হয়েছে তাই বলেছি। আপনার নম্বর দেওয়াটা একটু বেশি বলেই মনে হয়েছিল। আমি মোটেই তার প্রতিবাদ করছি না। আমি কেবল বলতে চাই, ক্লাসে ছেলেদের সামনে মন্তব্য না করে আমাকে আড়ালে ডেকে বললেই ভালো হতো। ন্যায্য কথা, এ কথার উপরে কোনো কথা চলে না। মিস্টার আলমের চুপ করে থাকা ভিন্ন গত্যন্তর ছিল না। কিন্তু কিছুক্ষণ পরে হেডমাস্টারকে একা পেয়ে মিস্টার আলম 7খানা করে তার কাছে লাগালেন। এই নতুন টিচারকে খাতা দেখতে দেবেন না স্যার। নতুন টিচারকে কেন মিস্টার আলম? উনি খাতা মনোযোগ দিয়ে দেখেন না। দেখেছিলেন নাকি কোনো খাতা? হ্যাঁ স্যার, 4th ক্লাসের সতীশকে উনি 60 নম্বর দিয়েছেন যে খাতায়, তাতে 40-এর বেশি নম্বর ওঠে না। ভুল কাটেনও নি সব জায়গায়। এই কথার মধ্যে মুশকিল আছে। সব ভুল নিখুঁতভাবে কেটে কোনো মাস্টারই খাতা দেখেন না, স্বয়ং মিস্টার আলমও না। এখানে মিস্টার আলম নতুন টিচারের ওপর বেশ এক চাল চাললেন। হেডমাস্টার খাতা চেয়ে পাঠিয়ে সত্যিই দেখলেন প্রত্যেক পাতায় 1-8টা ভুল রয়ে গেছে, যা কাটা হয়নি। নতুন মাস্টারের ডাক পড়ল ছুটির পর।